আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্ববিদ্যালয় খুলবে 24 মে আর হোস্টেল 17 মে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 72 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। পাকিস্তানি গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের সত্যতা, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। কুয়েতে সশ্রম কারাদণ্ডিত এমপি পাপুলে লক্ষ্মীপুর 2 আসন শূন্য ঘোষণা, সংসদ সচিবালয়ের গেজেট প্রকাশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিয়মিত শিক্ষা কার্যক্রম চালুর জন্য আগামী 24 মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের জন্য হল খুলবে 17 মে। সোমবার ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। ক্লাস শুরুর আগে কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না বলে জানান তিনি। করোনার কারণে গেল বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে আবাসিক হল না খুলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এমন সিদ্ধান্তের পরেই পরীক্ষা নেওয়ার আগে আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে সোমবার উচ্চশিক্ষার বিষয়ে অনলাইনে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, শিক্ষক শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া সহ সরকারের বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানান তিনি। আমাদের সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান পবিত্র ঈদুল ফিতরের পর 24শে মে থেকে শুরু হবে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো, আবাসিক হলগুলো তার এক সপ্তাহ আগে অর্থাৎ 17ই মে খুলে দেয়া হবে। সকল আবাসিক ছাত্রছাত্রী শিক্ষার্থী যারা আছেন আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদেরকে আমরা টিকা প্রদানের ব্যবস্থা করব। অনলাইনে ক্লাস চলছিল, সে একইভাবে অনলাইনে ক্লাসগুলো চলবে, কিন্তু কোনো শ্রেণীকক্ষে পাঠদান হবে না এবং কোনো পর্যায়ের কোনো ধরনের কোনো পরীক্ষাও নেওয়া হবে না। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সাথে ভর্তি ও বিসিএস পরীক্ষার সম্পর্ক না থাকলেও বিষয়গুলো নিয়ে কাজ করছে সরকার। পরীক্ষার তারিখগুলো আমাদের এই প্রতিষ্ঠান খোলা, হল খোলা, সেগুলোর সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আমরা করব। যদিও ভর্তি যারা পরীক্ষা দেবে তারা কিন্তু কেউ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না কিংবা হলের বাসিন্দা না। বিসিএস পরীক্ষার আবেদন এবং পরীক্ষার তারিখ পিছিয়ে দেয়া, অর্থাৎ আমাদের এই বিশ্ববিদ্যালয় খোলার তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই নতুন তারিখ ঘোষণা করা এবং করোনার কারণে আবেদনের বিসিএস এর জন্য আবেদনের বয়সসীমা অতিক্রান্ত হয়ে কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর ইতোমধ্যে যদি কোনোভাবে কোনো শিক্ষার্থী হলে অবস্থান করেন, যেটি করবার কথা নয়, তাদেরকে অবিলম্বে হল ত্যাগ করতে হবে। কোন শিক্ষার্থী সরকারের নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের ব্যাপারে চলতি মাসের শেষে সিদ্ধান্ত নেবে সরকার। ঈশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সরকারের সিদ্ধান্ত মানতে নারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। 72 ঘন্টার মধ্যে হল খুলে না দেয়া হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে নিষেধাজ্ঞা অমান্য করে দুপুরের দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও অমর একুশে হলে ঢুকে পড়েন বেশ কিছু শিক্ষার্থী। তারা কিছু সময় অবস্থান করে হল থেকে বেরিয়ে আসেন। সোমবার দুপুরে শিক্ষামন্ত্রীর 17ই মে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেওয়ার ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিল নিয়ে এসে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেন ছাত্রছাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে হলগুলো খুলে দেওয়ার দাবি জানান তারা। এটা বিবেচনা করা উচিত, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি খুলে দিতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের মতো একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কেন পারবে না। আমাদের শিক্ষার্থীদের তারা বাসা ভাড়া করে থাকছে, যেটা আমাদের জন্য খুবই অসুবিধার কারণ। আমরা 72 ঘন্টা সময় নিব এবং এর মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের সাথে আমরা কথা বলবো, বিভিন্নভাবে ধাপে ধাপে কথা বলবো। এর আগে দুপুর 12:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ও অমর একুশে হলে জোর করে প্রবেশ করেন একদল শিক্ষার্থী। ছাত্ররা কোনো বিশৃঙ্খল আচরণ করেননি বলে জানান হলের কর্মচারী। একজন লোক ঢুকছে মালামাল নেওয়ার জন্য, উনি নিয়ে চলে গেছে। তখন তারা এই খোলার সময় আইসা
তারা সবাই ঢুকে গেছে ভিতরে। শিক্ষার্থীরা বলেন বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চলছে, অথচ শুধু হল বন্ধ করে রাখা হয়েছে। শিক্ষা কার্যক্রম পরিচালনা ও পরীক্ষা নেওয়ার জন্য দ্রুত হল খুলে দিতে হবে। আমাদের জন্য এই মুহূর্তে সার্ভাইভ করাটা আসলে কষ্টকর। তো আমরা যেহেতু আমাদের কোভিড সিচুয়েশন এবং এই সিচুয়েশনটাও এখন ভালোর দিকে, আমরাও চাচ্ছি যে অতি দ্রুত যেন আমাদের হলগুলো, আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। সবই চলছে, তাই স্টুডেন্টদের দাবি হচ্ছে তাহলে শুধুমাত্র তারা কেন হলে থাকতে পারবেন না। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে বলেও প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। অনেকগুলো সিদ্ধান্ত আছে যেগুলো কেন্দ্রীয়ভাবে হতে হয়, সমন্বিত হতে হয়, নইলে মহামারীর অনেক সময় ঝুঁকি বাড়ে। তো ফলে সেগুলো বিবেচনায় নিয়েই যে একাডেমিক কাউন্সিলে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম, সেই একাডেমিক কাউন্সিলই এই পরিবর্তিত এই উদ্ভূত সকল তথ্যাবলী সেগুলো নিয়ে আগামীকালকে 10:30 একাডেমিক কাউন্সিলের সদস্যদেরকে এগুলো জানানো। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার চিন্তা করছে কর্তৃপক্ষ। ভ্যাকসিনেশন আওতায় আনার যে সরকার। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দ্রুত হল খুলে দেওয়ার দাবি উঠেছে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকেও। সোমবার সকাল থেকে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর, রাজশাহী ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তালা ভেঙে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা মুজিব হলে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এদিকে সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। হল খোলার দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর, রাজশাহী ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। শনিবার তালা ভেঙে হলে ঢোকা শিক্ষার্থীদের সোমবার সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তা মানেননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাইনিং, ক্যান্টিন সহ অন্যান্য আবাসিক সুবিধা বন্ধের মধ্যেই হলে আছেন তারা। ক্যাম্পাসেও বিক্ষোভ অব্যাহত রাখেন তারা। এক পর্যায়ে তালা ভেঙে ফজিলাতুন্নেসা মুজিব হলে ঢোকেন বিক্ষুব্ধরা। ক্রিকেট খেলা নিয়ে গ্রামবাসীর সাথে সংঘর্ষের জেরে শনিবার 16টি হলের সবকটির তালা ভেঙে অবস্থান নেয় 5 শতাধিক শিক্ষার্থী। মে মাসে হল খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের পরও নিরাপত্তার স্বার্থে হলেই থাকতে চান তারা। আমরা যেহেতু অলরেডি হলে উঠে পড়েছি এবং আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা হলেই অবস্থান করব, যেহেতু আমরা বাইরে নিরাপদ নয়। আমাদের খাবার সহ যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হোক অতি দ্রুততম সময়ে। করোনার যে ভয়াবহতা তার কথা চিন্তা করে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত যেন আমাদের শিক্ষার্থীরা মেনে চলে। শিক্ষার্থীদেরকে অনুরোধ করব তারা যাতে সরকারের যে ঘোষিত দিন তারিখগুলো আছে সেগুলো মেনে নিয়ে যারা বিশ্ববিদ্যালয় হলে ইতিমধ্যে উঠেছেন তারা হল ছেড়ে দেবেন। এদিকে হল খোলার দাবিতে সোমবার সকালে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করে তারা। 1 মার্চের মধ্যেই হল খুলে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। সবার প্রয়োজনীয়তার জায়গা থেকে আমার যেহেতু প্রয়োজন, সেটা আমি মনে করি সকল শিক্ষার্থী বন্ধু এবং বড় ভাই ছোট ভাই সবারই প্রয়োজন এটা। সেটা আমি মনে করছি যে ফেব্রুয়ারির মধ্যে খুলবে, না হলে 1 মার্চ আমরা হলে প্রবেশ করব। বিক্ষোভ সমাবেশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দ্রুত হল খুলে দেওয়ার দাবি জানান তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেই সময়ের পাকিস্তানি গোয়েন্দাদের রিপোর্টেই ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের ঐতিহাসিক সত্য উঠে এসেছে। মুজিব বর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না, এই ঘোষণা বাস্তবায়নের দ্বারপ্রান্তে বলেও জানান সরকার প্রধান। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বাঙালির প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদানের কথা উঠে আসে অনুষ্ঠানে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে। বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানি শাসকদের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যে রিপোর্ট দিয়েছিল, এই ভাষা আন্দোলনে তিনি কি করেছিলেন, কবে কি লিফলেট তৈরি করে বিলি করেছিলেন, কবে কোন বক্তৃতায় ভাষার কথা বলেছিলেন, ভাষা সংগ্রাম পরিষদ কাদের নিয়ে আবার পুনরায় করা হয়েছিল, কিভাবে তিনি আবার সংগ্রাম করেছিলেন এবং এই সংগ্রাম করতে যেহেতু বারবারই তিনি গ্রেপ্তার হন, তার সমস্ত তথ্য তিনি পাবেন। কারণ এটা কিন্তু তার পক্ষে না, এই রিপোর্ট ছিল তার বিপক্ষে। বিপক্ষে তো তারা করেছে তাদের ক্ষোভের বশে যে তিনি এই কাজ করে যাচ্ছেন, যেটা পাকিস্তানিদের পছন্দ ছিল না। কিন্তু তার ভিতর থেকেই আমরা আমাদের ইতিহাস জানতে পারি। প্রধানমন্ত্রী বলেন, বাঙালির নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য ধরে রেখেই বঙ্গবন্ধুর দেখানো পথে দেশকে উন্নত সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
সেই 96 সাল থেকে এই পর্যন্ত আমরা 9,98,346 জন মানুষকে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ভূমি দিয়েছি, ঘর দিয়েছি। এখনও যারা গৃহহারা হচ্ছে বা ভূমিহীন হচ্ছে তাদেরকে আমরা ঘর করে দেওয়ার পদক্ষেপ নিয়েছি। অর্থাৎ আমাদের উন্নয়নের সকল চিন্তাটা হচ্ছে একেবারে তৃণমূলের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা। সেখান থেকেই কিন্তু আমরা আমাদের পরিকল্পনা নিচ্ছি এবং সেখান থেকে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী জানান, আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেই দেশে করোনার টিকাদান কর্মসূচি চালু করা সম্ভব হয়েছে। টিকার কার্যকারিতা কতটুকু কি তা এখনও গবেষণা পর্যায়ে রয়েছে জানিয়ে টিকা নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দলীয়করণ করে দেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সোমবার বিএনপির ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। দলীয়করণ করে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে আজকে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে পরিচালিত করছে। আজকে আমরা দেখতে পাই গণতন্ত্রহীনতা, বিচারহীনতা, দলীয়করণ এমন অবস্থায় নিয়ে আমাদেরকে ফেলেছে যেখানে দেশে নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যাসিনোবাজি, দুর্নীতি সহ হেন অপকর্ম নাই যে বাংলাদেশে হচ্ছে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বেগম জিয়া খুব অসুস্থ, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এ দাবি জানান। 21শে ফেব্রুয়ারিতে দেশের বিভিন্ন জায়গায় শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানান তিনি। নোয়াখালীর কোম্পানিগঞ্জের সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন নজরুল ইসলাম খান। দলীয় পদ থাকায় অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিও জানান তিনি। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রয়োজনে সুচিকিৎসার জন্য তার বাইরে যাওয়া হয়তো দরকার হবে, কিন্তু এই ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আছে, আপনারা জানেন। যদিও সেই নিষেধাজ্ঞাটা অমানবিক এবং অযৌক্তিক, কারণ এদেশের ইতিহাস বলে যে অসুস্থতার কারণে রাজনৈতিক নেতাদের বাইরে যাওয়ার বহু দৃষ্টান্ত আছে, এমনকি জেলে থাকা অবস্থায়ও বাইরে যাওয়ার দৃষ্টান্ত আছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। আমরা মনে করি যে এই অযৌক্তিক এবং অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দরকার। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, রাজধানীর মানিকনগরে কুমিল্লা পট্টিতে আগুনে পুড়ে সর্বশান্ত হয়ে যাওয়া মানুষের পাশে থাকবে বিএনপি। তিনি বলেন, সরকারের অবহেলার কারণে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে সহায় সম্বলহীন এসব মানুষকে। রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুনে পুড়ে যাওয়া বসতঘরের বাসিন্দাদের সহমর্মিতা জানাতে গিয়ে এসব কথা বলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কুমিল্লা পট্টিতে যান তিনি। বিএনপি স্থানীয় নেতারা এই সময় তার সাথে ছিলেন। আগুনে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন তিনি। তাদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির সম্পর্কেও ভুক্তভোগীদের কাছ থেকে সরাসরি জানেন। বিএনপির পক্ষ থেকে এসব মানুষের খাওয়ার ব্যবস্থা সহ আপৎকালীন থাকার জন্য স্থানীয় স্কুলে ব্যবস্থা করা হবে বলে জানান ইশরাক হোসেন। এখানে সার্বিক পরিস্থিতি অত্যন্ত অমানবিক এবং আসলে এটা দুঃখজনক শব্দটা কম হয়ে যায়, আমি ভাষায় বোঝাতে পারবো না। এখানে তারা গতকাল রাত থেকে আজকে পর্যন্ত তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। সেখানে ছোট শিশুরা রয়েছে, সেখানে আপনার অসুস্থ বৃদ্ধারা রয়েছেন। বিষয়টি দলের সাথে আলাপ করব, তাদের যে কোনো সিদ্ধান্ত আমরা বাস্তবায়নের জন্য আমরা নেতাকর্মীরা প্রস্তুত আছি। লক্ষ্মীপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র এমপি শহীদ ইসলাম ওরফে পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়েছে। তার আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খানের সই করা গেজেটে বলা হয়, কুয়েতের ফৌজদারি আদালতে ঘোষিত রায়ে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে 4 বছর সশ্রম কারাদণ্ডে
দণ্ডিত হয়েছেন লক্ষ্মীপুর 2 থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম। এ কারণে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য থাকার যোগ্য নন তিনি। সে কারণে সংবিধান অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে তার আসন শূন্য হয়েছে। এর আগে কুয়েতের আদালতে শহীদ ইসলাম পাপুলের সাজা হওয়ার বিষয়টি চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। মানব ও মুদ্রা পাচারের মামলায় তাকে গত 28 জানুয়ারি সাজা দেন কুয়েতের ফৌজদারি আদালত। বিচারক তাকে 4 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 19 লাখ কুয়েতি দিনার বা 53,19,62,000 টাকা জরিমানা করেছেন। বাংলাদেশের ইতিহাসে কোনো এমপি বিদেশের মাটিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার ঘটনা এটি প্রথম। গত বছরের 6 জুন রাতে কুয়েতের বাসা থেকে আটক করা হয় শহীদকে। আটকের 7.5 মাস আর বিচার প্রক্রিয়া শুরুর 3.5 মাসের মাথায় দণ্ডিত হন তিনি। দুর্নীতি দমন কমিশনের সচিব ডক্টর আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, দেশের কিছু গার্মেন্টস মালিক ইনভয়েস জালিয়াতির মাধ্যমে বছরে 64,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, এমন তথ্য পাওয়া গেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে দুদক সচিব বলেন, এনবিআর থেকে তথ্য পাওয়া গেছে আল মুসলিম গ্রুপ বছরে 175 কোটি টাকা পাচার করেছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে তথ্য পাওয়া গেছে ওভার ইনভয়েসের মাধ্যমে বিভিন্নভাবে বিদেশে এসব অর্থ পাচার হচ্ছে। এনবিআর এর সেই তথ্যের প্রেক্ষিতে দুদক অনুসন্ধানেরও সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে দুদকের একটি অনুসন্ধান টিম তৈরি করে তারা এটা তদন্ত করছে, তদন্তটি পরিচালনা করছে এবং অনুসন্ধান টিম কর্তৃক প্রতিবেদন দাখিল করা হলে অনুসন্ধান শেষে আমরা যেভাবে তথ্য পাওয়া যায় তার বিশ্লেষণ করে কমিশন পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। আপাতত অনুসন্ধানের অবস্থায় আছে। দ্বিতীয় চালানে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দেশে এসেছে আরও 20 লাখ ডোজ করোনা টিকা। কোভিশিল্ড টিকার এই চালানটি সোমবার মধ্যরাতে দেশটির স্পাইসজেট এয়ারলাইন্সে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দ্বিতীয় চালানে আসা টিকাগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8 নম্বর গেটে বুঝে নেয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের 5টি বিশেষ ফ্রিজার কাভার্ড ভ্যান। এরপর টিকাগুলো কাভার্ড ভ্যানে করে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংরক্ষণাগারে নেওয়া হয়। বাংলাদেশ সরকার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যকার চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে 3 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কিনছে বাংলাদেশ। এর আগে দেশে উপহার হিসেবে আসে 20 লাখ ডোজ টিকা। আর গত 25 জানুয়ারি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনায় প্রথম চালানে দেশে আসে 50 লাখ টিকা। এ নিয়ে মোট 90 লাখ ডোজ টিকা দেশে এলো। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিশ্ববিদ্যালয় খুলবে 24 মে আর হোস্টেল 17 মে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 72 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। পাকিস্তানি গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের সত্যতা, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। খালেদা জিয়ার বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। কুয়েতে সশ্রম কারাদণ্ডিত এমপি পাপুলের লক্ষ্মীপুর 2 আসন শূন্য ঘোষণা, সংসদ সচিবালয়ের গেজেট প্রকাশ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।